আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে অ্যালগরিদম, যেটার নাম হচ্ছে বাইস থিওরাম। বাইস থিওরাম এটাকে নাইব বাইস থিওরাম বলা হয়। নাইব বাইস থিওরাম এটা একটা অ্যালগরিদমও, এটা একটা মেথডও। এটা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ইনফরমেশন রিট্রাইভাল, ইনফরমেশন সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ যতগুলো এই ধরনের পার্ট রয়েছে সবগুলোর ক্ষেত্রেই এই নাইব বাইস থিওরামটা ইউজ করা হয়। এই নাইব বাইস থিওরামের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রেডিকশন করা, পারসেপশন করা, কোনো কিছুকে ইমাজিন করে নেওয়া। এখানে একটা ডেটা সেট দেওয়া হয়েছে, যেখানে ডেটার সংখ্যা হচ্ছে 8টা। এখানে ডেটা হচ্ছে টোটাল 8টা। এটা একটা টেবিল যেখানে একটা ইনফরমেশন রয়েছে। আমাদের কাজ হচ্ছে এইখানে 9 নাম্বার ডেটাটা আমাদের পারসেপশন হবে যদি কালারটা হয় গ্রিন, লেগস 2 হয়, হাইট যদি টল হয়, স্মেলি যদি নো হয়, তাহলে স্পেসিস এটা কি হবে? স্পেসিসের জায়গাতে এম হবে আর এইচ হবে। এম হচ্ছে একটা ক্যাটাগরি, এইচ হচ্ছে আরেকটা ক্যাটাগরি। মানে আমাদের এই পজিশনে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এই যে বের করতে হবে কিসের উপর বেস করে? এই ইনফরমেশনের উপর বেস করে। এই ইনফরমেশনটাকে আমরা কিসের সাথে কম্পেয়ার বা কিসের সাথে রিলেশন করে এখানে প্রেডিকশন করব? প্রিভিয়াস যে আমার ডেটা সেট রয়েছে সেই ডেটা সেটের উপরে। কারণ হচ্ছে যে ডেটাটাকে উপর বেস করে পারসেপশন করব, প্রেডিকশন করব, সেই ডেটাগুলো প্রিভিয়াস যে আমার ডেটা সেট রয়েছে এই ডেটা সেটের সাথে একটা রিলেশন আছে। এখানে কিন্তু একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে এখানে কালার, দেখো এটা বলা হয়েছে যে গ্রিন যদি হয়, অলরেডি এখানে গ্রিন দিয়ে একাধিকবার রয়েছে। লেগস 2 এখানেও একাধিকবার রয়েছে। হাইট, স্মেলি, অর্থাৎ এখানে আমার হচ্ছে একটা প্রিভিয়াস ডেটা সেট থাকতে হবে ইনফরমেশন। যেমন মনে করো যে আজকে ওয়েদারে হিউমিডিটি কীরকম হবে, মানে কি পরিমাণ হতে পারে, এটা কিন্তু বিগত 50 বছরের প্রতিদিনকার ডেটাটাকে যদি অ্যানালাইসিস করা যায় তাহলে বলা পসিবল যে এত হতে পারে। যেমন হচ্ছে ধরো বাংলাদেশের জিডিপি কত হবে সামনের বছরে, ব্যাংকগুলো কীভাবে বলে? বিশ্বব্যাংক তারা করে কি বাংলাদেশের প্রিভিয়াস 50 বছরের ডেটাটাকে অ্যানালাইসিস করে বলে যে তাহলে সামনের বছরে এরকম হতে পারে। যেমন তোমরা নিজেরাও কিন্তু পারসেপশন করতে পারো যে আজকে বৃষ্টি হবে কি হবে না, আকাশ দেখে, বাতাসের অবস্থা দেখে, তারপরে সূর্যের অবস্থা দেখে বলা যেতে পারে। অথবা সকালবেলায় সূর্যের অবস্থা দেখে কিন্তু আন্দাজ করা যায় যে আজকে রোদের তাপমাত্রাটা খুব বাড়বে নাকি কম থাকবে, টের পাওয়া যায় না? এইগুলো কিসের উপর বেস করে করো? তুমি তোমার প্রিভিয়াস কিছু নলেজের উপর ভিত্তি করে। এর আগের একদিন ক্লাসে ডেটা, ইনফরমেশন, নলেজ, এক্সপিরিয়েন্সের কথা বলছিলাম, মনে আছে? তো এইটি আমি বলতে পারছি কিসের উপর বেস করে? ওই যে প্রিভিয়াস আমার কাছে যে নলেজ রয়েছে, আমার কাছে যে তথ্য রয়েছে তার উপর বেস করে। এখন আমরা এই ডেটা সেটের উপর ভিত্তি করে যে প্রেডিকশন করব, তাহলে আমাদের আগে এই ডেটা সেটের উপরে একটা নলেজ থাকতে হবে, অবজার্ভ থাকতে হবে। অবজার্ভ মানে অ্যাকচুয়ালি ডেটা সায়েন্সের প্রসিডিউর কি? প্রসিডিউর হচ্ছে প্রথমে তোমাকে প্ল্যান করতে হবে। মানে ফার্স্ট যে জিনিসটা হচ্ছে তোমার একটা প্ল্যান, একটা টার্গেট ফিক্স করতে হবে যে আমি কি চাই, কি করতে চাই। এরপরে হচ্ছে তোমার ওই প্ল্যানটা সাকসেস করার জন্য কি কি রিকোয়ারমেন্টস লাগতে পারে, কি কি ইনস্ট্রুমেন্টস লাগতে পারে, কি কি প্রয়োজন হতে পারে। তোমার ম্যাটেরিয়ালস হতে পারে, সফটওয়্যার হতে পারে, ইনফরমেশন হতে পারে, মানে ডেটা হতে পারে, কি কি প্রয়োজন সেগুলোকে আইডেন্টিফাই করা। এরপর হচ্ছে আমরা যখনই ডেটা সায়েন্সে কাজ করবো, আমাদের মূল উদ্দেশ্য কী নিয়ে কাজ করা? কী নিয়ে? ডেটা নিয়ে। তাহলে ডেটা নিয়ে কাজ করতে হলে ডেটা তো আমার লাগবে, তার মানে ডেটাকে কী করতে হবে? কালেকশন করতে হবে। তো ডেটাটাকে কালেকশন কোথা থেকে করব? বিভিন্ন সোর্স থেকে। সেই সোর্সগুলো কী কী হতে পারে? ইলেকট্রনিক ডিভাইসগুলো হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হইতে পারে, এডুকেশনাল ইনস্টিটিউট হইতে পারে, তাই না? বিভিন্ন ধরনের অর্গানাইজেশন হতে পারে। এদের থেকে ডেটাটাকে কালেকশন করতে হবে। ডেটাটা কালেকশন করার পরে কী করব? ডেটাগুলোর ভেতরে আমাকে আগে অবজার্ভ করতে হবে
এই অবজার্ভ বলতে বোঝায় যে ডেটার ভেতরে কোনো ধরনের কারাপ্টেড আছে কিনা। কারাপ্টেড মানে ডুপ্লিকেট ডেটা আছে কিনা, মানে একই তথ্য যদি বারবার থাকে সেটা তো প্রয়োজন নাই, একবার থাকলেই হলো। আবার এমন হতে পারে যে আমি অনেক ডেটা নিয়েছি, মাঝখানে এই পজিশনে হয়তো এই ডেটাটা আসেইনি, ব্ল্যাঙ্ক, হয়তো আসার কথা ছিল, কিছু একটা ছিল কিন্তু আসেনি, তার মানে এটা কি আমার জন্য একটা গ্যাপ। তারপর হচ্ছে এমন হতে পারে যে এই পজিশনে একটা জিনিস খেয়াল করো, এই কলামটাতে কি ধরনের ডেটা রয়েছে, এরা সবাই স্ট্রিং, হোয়াইট, গ্রিন, এগুলো কি দেখা যাচ্ছে, সবগুলোই স্ট্রিং টাইপ। কিন্তু এমন হতে পারে 1703 স্যার, স্যার একজনকে আমি দেখি, ওরে কাজে দিয়ে আসছি স্যার। আচ্ছা এখানে খেয়াল করো, এগুলো কি ধরনের ডেটা, স্ট্রিং। এটা কি ধরনের ডেটা, ইন্টিজার, তাই না? এটা কি ধরনের ডেটা, প্রোগ্রামিংয়ে আমরা এগুলোকে কি বলবো, হ্যাঁ ক্যারেক্টার, কি বলবো, কে, এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ, বলে আবার ভয় পাও কেন। তো ক্যারেক্টার টাইপের ডেটা, তার মানে ডেটা অনেক রকমের হতে পারে। তা আমাদের ডেটার উপর অবজার্ভ করতে হবে যে ডুপ্লিকেট আছে কিনা, ব্ল্যাঙ্ক আছে কিনা, এক্সেস আছে কিনা, এক্সেসও থাকতে পারে, এমন ইনফরমেশন যেটা আমার প্রয়োজন নেই। আবার এমন হতে পারে এইখানে সবগুলো ডেটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা, এখানে দেখা গেল যে একটা চলে আসলো এইচ বা এম, তার মানে কি ইন্টিজার ডেটার মধ্যে ক্যারেক্টার আসলো, তার মানে কি এখানে ইনকনসিস্টেন্ট তৈরি হয়ে গেল, মানে একই ধরনের ডেটার মাঝখানে আনএক্সপেক্টেড একটা ডেটা চলে আসছে। তার মানে হচ্ছে এই ধরনের আনএক্সপেক্টেড কিছু ইনফরমেশন ডেটা থাকতে পারে। এই যে ডেটাগুলো রয়েছে এইগুলোকে রিমুভ করতে হবে, কারণ আমরা যখন ডেটাটাকে প্রেডিকশন করব আমাদের পিওর ডেটা হইতে হবে। কারণ কাঁচামাল যদি তোমার খুব ভালো মানের হয় তাহলে কিন্তু প্রোডাক্ট অনেক ভালো হয়, এটা ইন জেনারেল একটা কিন্তু নলেজ। যদি ওষুধের মেডিসিনের ম্যাটেরিয়ালসগুলো খুব ভালো না হয় তাহলে কিন্তু মেডিসিন ভালো হবে না। তার মানে কি আমার ম্যাটেরিয়ালস খুব ভালো হইতে হবে। তা আমি যে প্রেডিকশন করব যে ডেটার উপর নির্ভর করে, সেই ডেটাটা কেমন হতে হবে, অবশ্যই পিওর হইতে হবে, ভালো মানের হইতে হবে। আর এটা করার জন্য কি করতে হবে, এর ভেতরে যে কারাপ্টেডগুলো রয়েছে বা এই ধরনের এরর রয়েছে সেগুলোকে কি করতে হবে, রিমুভ করে ফেলতে হবে। তখন যে ডেটাটা পাবো সেটা হচ্ছে পিওর। তো আমাদের ডেটা সেটের এই ডেটার উপরে অবজার্ভ করতে হবে এই জিনিসগুলো। তারপরে হচ্ছে তোমাকে কি করতে হবে, অবজার্ভের পরে অর্থাৎ এই ফিল্টারিং করার পরে, রিমুভ করার পরে এখন তোমাকে অ্যালগোরিদম দাঁড় করাইতে হবে যে কোন অ্যালগোরিদম আমি এটা কোন মেথডে এটাকে কাজ করব। হইতে পারে বিভিন্ন মেথড, বিভিন্ন অ্যালগোরিদম, যেমন নাইভ বাইস একটা মেথড, কে মিনস একটা মেথড, পিসিএ একটা মেথড, তারপর হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মধ্যে প্রায় 6 ধরনের রিগ্রেশন রয়েছে, সবগুলো এক একটা মেথড। তো কোন মেথড দ্বারা ভালো রেজাল্ট আসতে পারে সেটা তোমাকে কম্পেয়ার করতে হবে, অর্থাৎ একটা ডেটা সেটকে একাধিক অ্যালগোরিদমের সাহায্যে রেজাল্ট আনতে হবে, সবগুলোর মধ্যে চেক করতে হবে যে কোনটা হচ্ছে কোনটা বেটার। কারণ যেটা বেশি বেটার হবে অফকোর্স সেটাই বেশি অ্যাকসেপ্টেবল হবে। এবং সবশেষে তারপরে কি করতে হবে, রেজাল্ট পেয়ে গেলাম, প্রসেস করলাম অ্যালগোরিদম দিয়ে, রেজাল্ট পেলাম, রেজাল্ট পাওয়ার পরে সেই রেজাল্টকে আবার পুনরায় চেক করতে হবে যে এই রেজাল্ট যেটা পেলাম সেটা অ্যাকচুয়াল কিনা। আমরা তোমরা যে অপনয়ন প্রতিস্থাপন অঙ্ক করছো না, তখন এক্স ওয়াইয়ের মান বের হওয়ার পরে আবার সিদ্ধ পরীক্ষার সাহায্যে চেক করে দেখতে হয় না যে এক্স ওয়াইয়ের মানটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। তো আমরা যে একটা রেজাল্ট পেলাম সেই রেজাল্টটা কতটা অ্যাকসেপ্টেবল, কতটা রাইট হয়েছে সেটা চেক করার প্রয়োজন আছে, অর্থাৎ টেস্টিং। তোমাদের ফাইনালে সেমিস্টারে একটা কোর্স আছে সফটওয়্যার টেস্টিং, মানে ওখানে সফটওয়্যারের কোয়ালিটিটা টেস্ট করতে হবে, ঠিক আছে। এরপরে আসতে হবে কি, এরপরে ডিসিশন। এখন আমি রেজাল্ট পেয়ে গেলাম, রেজাল্টটা চেক করে দেখলাম রেজাল্টটা রাইট, এরপরে স্টেপটা হচ্ছে আমার ডিসিশন। ডিসিশন বলতে তোমাকে এখন কমেন্ট করতে হবে, তুমি যে রেজাল্টটা নিছো তার উপরে তোমাকে একটা কমেন্ট দিতে হবে যে হ্যাঁ আমার এই ডেটাটা ডিজায়ার্ড রেজাল্ট অর্থাৎ এক্সপেক্টেড রেজাল্ট, এটা তোমাকে ফাইনালাইজ বলতে হবে। এই ছিল ডেটা সায়েন্সের একটা ওভারভিউ ভাবলে পরে। তা আমাদেরও এই ডেটা সেটের এই সবগুলো প্রসেস এখানে ফলো করতে হবে। তো প্রথমে ডেটার উপরে কালেকশন তো হয়ে গেছে, এটা আমার কাছে রয়েছে। এখন কি করব, অবজার্ভ করব। অবজার্ভ মানে ডাবল থাকলে সেগুলোকে রিমুভ করব বা এই ধরনের কোনো কিছু। কিন্তু এইখানে ইন জেনারেলি ডাবল নাই, এই ডেটা সেটটাতে নাই, কারণ এটা একটা 10 ডেটা সেট, এটা একটা পিওর ডেটা সেট। এইখানে 8টা ডেটা রয়েছে, কোনোটার সাথে হুবহু কি কোনো মিল আছে?
কোনোটার সাথে আছেই তো, 6-7-এর মধ্যে রয়েছে। তার মানে এই ডেটা সেটটাও কিন্তু ট্রেন ডেটা না, কারণ এখানেও ডুপ্লিকেট আছে। এমন তো হতেই পারে যে আজকের দিনের তাপমাত্রা আবার বিগত 6 তারিখের তাপমাত্রা সেম হতে পারে না, হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে আমার এক এক দিনের, একই দিনের ডাবল আছে কিনা এটা হচ্ছে মেইন কথা। যেমন আজকে ফ্রাইডে, আজকের তাপমাত্রা হয়তো, আজকের তাপমাত্রাটা আমরা হয়তো ধরে নিলাম 26 থেকে 28 ডিগ্রি ফারেনহাইট মনে করো, সেন্টিগ্রেড। দেখা গেল যে আজকের দিনে এই ধরনের এর ভেতরেই যদি থাকে তাহলে তো সেটা ডাবল হচ্ছে না। আমার রেঞ্জ হচ্ছে এত 26 থেকে 28, এর ভেতরেই যদি থাকে তাহলে কিন্তু সেটা ডাবল না, আমার রেঞ্জের মধ্যে রয়েছে, এটার মধ্যে কম বেশি হতে পারে। তার মানে এটা ডুপ্লিকেট না। ডুপ্লিকেট হচ্ছে কোন ধরনের, যেরকম মনে করো যে মিল্টন নামেই এই ক্লাসে 2 জন থাকা, জাস্ট মিল্টন, এটা ডুপ্লিকেট। কিন্তু যদি এমন হয় যে একজন হচ্ছে মিল্টন, তার আইডি নাম্বার 1, আর একজন মিল্টন, তার আইডি নাম্বার 2, তাহলে কিন্তু তারা ডিফারেন্স, এটা ডুপ্লিকেট না। আবার এমন হতে পারে, সাপোজ আমি ধরে নিলাম যে 2 জন মিল্টনই 6 ব্যাচের, তাহলে মিল্টন নামটাও মিলে যাচ্ছে, ব্যাচও মিলে যাচ্ছে, সাপোজ মনে করো অ্যাড্রেসও মিলে গেল, 2 জনই হয়তো ধরো বনানীতে থাকে, অ্যাড্রেসও মিলে গেল, কিন্তু আইডি নাম্বার কি কখনো মিলবে? অবশ্যই মিলবে না। সো তার মানে এটাকে আমরা ডুপ্লিকেট বলতে পারি না, যদিও 3টা পজিশনে সেম, অ্যাকচুয়ালি ডিফারেন্স একটা না একটা জায়গা রয়েছে। তো তার মানে এইচুয়ালি এইখানে যে ডেটা রয়েছে, আমরা এই ডেটাগুলোকে একটু এইভাবে দেখব যে এক একটা রেকর্ড মানে ডেটা, এগুলো এক একটা পারসেপশনে, এক একটা কন্ডিশনে নেওয়া, মানে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে নেওয়া। তাই এখানে 6 আর 7 অ্যাকচুয়ালি আমরা ডুপ্লিকেট বলবো না। আর আসলে এই ডেটা সেটটা খুবই ছোট একটা ডেটা সেট, সামান্য। অ্যাকচুয়ালি আমাদের ডেটা সায়েন্সের কাজ হচ্ছে ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করা, অর্থাৎ মিলিয়ন ডেটা নিয়ে কাজ করা। তো সেখানে তো এইভাবে আমরা অবজার্ভ করে আইডেন্টিফাই করাটা খুবই কঠিন, ইম্পসিবল, এক কথা ইম্পসিবল, এইভাবে পসিবল না। তাহলে আমাদের কী করতে হবে? অবশ্যই কোনো না কোনো প্রোগ্রামিং ওয়ে ব্যবহার করতে হবে। এখানে কেন এটা নিয়ে আসা হয়েছে? এখানে ম্যানুয়ালি চেক করার জন্য যে অ্যাকচুয়ালি 50 লক্ষ ডেটাকেও এই নাইভ বাইস অ্যালগরিদম দিয়ে কাজ করলে ঠিক ভেতরে কীভাবে কাজ করে সেটাই ছোটো ডেটা সেটের ক্ষেত্রে একইভাবে কাজ করবে। ঠিক আছে, তার মানে আমাকে খালি চেক করে দেখতে হবে যে এখানে প্রসিজিওরটা কি, এর ভেতরে এই অ্যালগরিদমের ভেতরে মেকানিজমটা কি। এইটার ক্ষেত্রে আমাদের যেহেতু ছোটো ডেটা সেট, সেহেতু আমাদের ম্যানুয়ালি চেক করাটা ইজি। হিউজ ডেটা হলে খুবই টাফ, তখন কি করতে হবে? অবশ্যই প্রোগ্রামেটিক ওয়েতে যেতে হবে, প্রোগ্রামিংয়ের সাহায্য করতে হবে। তো প্রথমে আমরা এই ডেটাগুলোর কিছু অবজার্ভ করি। এখানে টোটাল কলাম আছে কতগুলো? 6টা কলাম আছে। এই 6টা কলামকে বলা হয় 6টা ভেরিয়েবল। তার মানে ভেরিয়েবল বা কলাম এটা রয়েছে 6টা। এই কলামগুলোকে আমরা বলতেছি ভেরিয়েবল। সাথে সাথে এইগুলোকে ডেটাবেজের অ্যাঙ্গেলে বলা হয় ফিল্ড। আমরা তো কলাম বলি হচ্ছে যখন টেবিল চিন্তা করি, ঠিক আছে। আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এইটা বোঝায়, দেখো এইখানে লেখাটার এইটা যে 3 = লেক্স, এটার মানে লেক্সের সংখ্যা এখানে দেখা যাচ্ছে 3। অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা বুঝি এই 3কে এই লেক্স নামক ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা রাখা আছে। এখানে এই শর্ট এটা হচ্ছে আমার ভ্যালু, যেটা রাখা রয়েছে হাইট নামক একটা ভেরিয়েবলের মধ্যে। এটা প্রোগ্রামিং অ্যাঙ্গেলে আমরা এইভাবে ভাবি। কিন্তু যখন আমরা ডেটাবেজের অ্যাঙ্গেলে ভাববো, তখন ভাববো যে এইগুলো এক একটা ফিল্ড, কালার একটা ফিল্ড, লেক্স একটা ফিল্ড, হাইট একটা ফিল্ড, স্মেলি একটা ফিল্ড, স্পেসিস একটা ফিল্ড। এখন খেয়াল করো এইখানে লেক্সের এইখানে যে ডেটাগুলো রাখা হয়েছে এগুলো কি ধরনের? ইন্টিজারের। ইন্টিজার ছাড়া অন্য কোনো ধরনের আছে? ওকে, এইটা কি ধরনের ডেটা? এরা রয়েছে কোন নামক ভেরিয়েবল বা ফিল্ডের মধ্যে? কালার নামক ফিল্ডের মধ্যে। কালার নামক ফিল্ডের মধ্যে কি ধরনের ডেটা? অন্য কোনো ডেটা আছে? আবার এখানে ধর স্পেসিস, এখানে যে ডেটা রয়েছে এগুলো কি ধরনের? ক্যারেক্টার টাইপ, এখানে অন্য কোনো ধরনের আছে? একটা জিনিস খেয়াল করো, এটার ক্ষেত্রেও স্ট্রিং সব, এটার ক্ষেত্রেও স্ট্রিং,
এটার ক্ষেত্রে ইন্টিজার। মানে একটা জিনিস লক্ষণীয় যে একই কলামে একই জাতীয় ডেটা আছে, হয় সব স্ট্রিং, না হলে সব ইন্টিজার, না হলে সব ক্যারেক্টার, ফ্লোট থাকলে ফ্লোট। না, এখানে স্মেলিটা এখানে আমরা ইএস হিসেবে রিপ্রেজেন্ট করেছি, ইউআইএস, সো এটা স্ট্রিং। যদি 1 0 লিখতাম এবং মেনশন করতাম 1 মানে ইয়েস আর 0 মানে নো, তাহলে তখন এখানে যখন 0 1 0 1 লিখতাম তখন সেটা হয়ে যেত বুলিয়ান। যেহেতু আমরা এখানে লিখেছি একাধিক ক্যারেক্টারের সমন্বয়, সো এটা একটা স্ট্রিং। মানে এখানে মূল বিষয়টা হচ্ছে যে একটা ফিল্ডে, যে কোনো ফিল্ডে শুধু ওই ধরনের ডেটাই রাখা যাবে, একাধিক ধরনের ডেটা একই ফিল্ডে রাখা যাবে না। ঠিক আছে, স্টুডেন্টের নাম হইলে ওখানে শুধুমাত্র স্ট্রিং টাইপ নামগুলোই রাখা যাবে, ওখানে কারো আইডি রাখা যাবে না, অ্যাড্রেস রাখা যাবে না। তার মানে হচ্ছে ভেরিয়েবল, কলাম অথবা ফিল্ড যেভাবেই বলি না কেন, তবে আমরা প্র্যাকটিস করবো হচ্ছে ফিল্ড হিসেবে। এটা হচ্ছে প্রফেশনাল। হ্যাঁ, ফিল্ড। তাহলে ফিল্ডের বৈশিষ্ট্য হচ্ছে কি, একই ফিল্ডে একই ধরনের একাধিক ডেটা থাকতে পারে। একটা ফিল্ডে একই ধরনের একাধিক ডেটা থাকতে পারে। একাধিক বলতে একটা ডেটাও রাখা যেতে পারে, একাধিকও রাখা যেতে পারে। ঠিক আছে, এরপরে আসো এইদিকে হরাইজন্টালি, যে এইগুলিকে আমরা কি বলি? এইগুলোকে যখন আমরা টেবিলের চিন্তা করি তখন আমরা এইগুলোকে রো বলি, না? কিন্তু যখন আমরা আমাদের এই ডেটাবেস, মানে ডেটাবেজের অ্যাঙ্গেলে কথা বলবো, তখন এটাকে আমরা রো বলবো না, এটাকে কি বলবো? কি বলবো? রেকর্ড বলবো। এখানে কতগুলো রেকর্ড রয়েছে? এই উপরের এইটা কি রেকর্ড? এগুলো কি ফিল্ড? তার মানে এটা রেকর্ডের অন্তর্ভুক্ত না, এগুলো তো ফিল্ড। তাহলে রেকর্ড শুরু করতে কি এখান থেকে, তাহলে টোটাল রেকর্ড আছে 8টা। এখন কি এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা চিন্তা করলাম যে 8 নাম্বার রেকর্ড, 8 নাম্বার রো, 8 নাম্বার রেকর্ড। 8 নাম্বার রেকর্ডের ভিতর কি কি আছে দেখো। নো নামক একটা ভেরিয়েবলের মধ্যে, ফিল্ডের মধ্যে ইন্টিজার টাইপ ডেটা রয়েছে। কালার নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং টাইপের একটা ডেটা রয়েছে। লেক্স নামক একটা ফিল্ডের মধ্যে ইন্টিজার টাইপ ডেটা রয়েছে। ক্যারেক্টার টাইপ ডেটা রয়েছে স্পেসিস নামক একটা ফিল্ডের মধ্যে। এই সবগুলো মিলেই কি হচ্ছে? একটা রেকর্ড। অর্থাৎ ভিন্ন ভিন্ন ফিল্ড মিলে বা একাধিক ফিল্ড মিলে তৈরি হচ্ছে কি? একটা রেকর্ড। ইন জেনারেল চিন্তা করো যে মনে করো আমরা মিল্টনের রেকর্ড করব, তাহলে মিল্টনের নাম, মিল্টনের অ্যাড্রেস, মিল্টনের মোবাইল নাম্বার, মিল্টনের কততম ব্যাচ, তারপর হচ্ছে তার হতে পারে যে তার মোবাইল নাম্বার, তার আইডি নাম্বার, এগুলো সব ভিন্ন ভিন্ন ফিল্ড না, ভিন্ন ভিন্ন ডেটা না? তো সবগুলো মিলেই তো অ্যাকচুয়ালি মিল্টনের একটা রেকর্ড। তার মানে রেকর্ড মানেই বোঝায় একাধিক ফিল্ডের সমন্বয়ে রেকর্ড ক্রিয়েট হয়। তার মানে রেকর্ড আমরা বলবো যে কোনো একটা ডেটাবেসের অর্থাৎ টেবিলের যে রো, যে রো এর মধ্যে একাধিক ফিল্ড রয়েছে সেটা হচ্ছে রেকর্ড। এখন এখানে টোটাল রেকর্ড কতগুলো? 8টা। আর টোটাল ভেরিয়েবল আর ফিল্ড কয়টা? 6টা। আচ্ছা, এখন খেয়াল করো 8 নাম্বার রেকর্ডের ফিল্ড হচ্ছে লেক্স, এদের কমন পজিশন তো এইটা পড়ে যায়। তারপরে 6 নাম্বার রোয়ের তারপর হচ্ছে হাইট যে ফিল্ড, এদের কমন পড়ে যায় এখানে। অর্থাৎ প্রত্যেকটা ফিল্ড আর এই পাশ থেকে রেকর্ড, এদের একটা কমন পয়েন্ট তৈরি হয়, প্রত্যেক জায়গাতে আছে, তাই না? পুরো টেবিল জুড়েই আছে না? তাহলে এই যে কমন পয়েন্টটা, ফিল্ড এবং রেকর্ড, এদের যেটা কমন পয়েন্ট, কমন কানেকশন পয়েন্ট, কোরিলেশন পয়েন্ট বলে এটাকে, এই কমন পয়েন্ট যেটা, এইটাকে বলা হয় সেল। এটাকে বলা হয় সেল। অর্থাৎ এখানে এই এই যে পুরো এই ঘরটা ধরে শুধু 2 কিন্তু হচ্ছে কি, 2টা কিন্তু হয়ে যাচ্ছে লেক্স নামক
ফিল্ডের একটা ভ্যালু, অথবা 7 নাম্বার রেকর্ডের একটা ভ্যালু। কিন্তু আমাদের হচ্ছে এই যে ঘরটা, টেবিলের যে সেলটা, পজিশনটা, এইটা হচ্ছে আমাদের জন্য একটা সেল। তার মানে এটা হচ্ছে আমাদের জন্য একটা সেল, এটা সেল। এই সেলের অ্যাড্রেস কত? এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে, রেকর্ড হচ্ছে 5, ফিল্ড হচ্ছে মানে হাইট ফিল্ড, ঠিক আছে না? আর টেবিলের ক্ষেত্রে আমরা কিভাবে মার্ক করি? এই টেবিলগুলোকে আমরা পজিশন কিভাবে নির্ণয় করি? এটা 1 2 3, এটা হলো 1 নাম্বার রেকর্ড, 2 3, এখানে 1 নাম্বার কলাম, 2 নাম্বার, 3 নাম্বার কলাম। তাহলে এই পজিশনটা কত হয়? কত হচ্ছে? রেকর্ড হচ্ছে 1, ফিল্ড হচ্ছে 1। এই পজিশনটা রেকর্ড হচ্ছে 1, ফিল্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে 1, ফিল্ড, এইটা রেকর্ড 3, ফিল্ড 3। এই পজিশনটা 2 3, রো দেন ফিল্ড, এটা 2 2 হবে, রাইট। তার মানে হচ্ছে আর ইন্টু এফ, মানে আমার খেয়াল রাখতে হবে রোটা ইন জেনারেলি ফার্স্টে। আর যদি মনে করো যে এটা মনে থাকতেছে না, আমাদের দেশে তো আরসি খুব চলে, এটাও তো মনে রাখতে পারো। রো মানে হচ্ছে আমার এইটা ধরে নিবা, আর সি মানে কলামটা ধরবা, কলাম মানেই তো ফিল্ড, ঠিক আছে? আরসিগুলোর সাথে একটা মিল আছে, কারণ হচ্ছে অনেক সময় ভুল করে ফেললে কিন্তু বলবে ইন জেনারেল ফরম্যাট এটা। এই পর্যন্ত বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। এখন আসি হচ্ছে আমাদের কথা হচ্ছে, এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ডেটা যেটা আমাদের কাছে রয়েছে। এগুলো সব আমরা ধরো এটা 1 নাম্বার দিন, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে বিভিন্ন দিনের সাপোজ মনে করি রেকর্ড। এখন নবম এই পজিশনে আর একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেখানে 9 নাম্বার ডেটা, যেখানে বলে দিচ্ছে যে কালার হতে হবে গ্রিন, লেগস 2 হবে, হাইট হবে 12, স্পেলি হবে নো। তাহলে স্পেসিসিসটা কি হবে এটা বলা নাই এখানে, তাহলে আমাকে ওইটা বের করতে হবে। এই বেরটা করতে হবে অফকোর্স ম্যাথমেটিক্যালি প্রবলেম সলিউশনের মাধ্যমে। এটা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম। আমাদের এই যে প্রেডিকশনটা করবো, এখানে এইচ হবে না এম হবে, এইটাকে বের করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে আমাদের নাইব-বাইস থিওরাম। তার মানে কি, এখানে আমরা প্রেডিকশন করতেছি, বের করতেছি যে এখানে কি হতে পারে। এখন এটাই হবে কি হবে না, যেমন আবহাওয়া অফিস বলেই যে আজকে খুব ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি হবে, এমন তো নাও হতে পারে, তার চেয়ে কম কিছু হতে পারে, আবার তার চেয়ে খুব বেশি মাত্রায় হয়ে যেতে পারে। তার মানে কি, তারা যেটা বলে সেটা হচ্ছে সবই সম্ভাবনাময়, সবই সম্ভাবনাময়। তো আমরা যে প্রেডিকশন করি, আমরা যে প্রবাবিলিটি করি, এগুলোও কি সব সম্ভাবনাময়, ঠিক আছে? আচ্ছা, এই যে যতটুকু বললাম, এটা কি খুব বেশি কঠিন মনে হয়েছে? হ্যাঁ, রো এবং কলাম বা রো এবং ফিল্ডের যেটা কমন পয়েন্ট, কিসের কমন পয়েন্ট? প্রত্যেকটাই সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, প্রত্যেকটা সেল হিউজ পরিমাণে সেল রয়েছে। এটাও একটা সেল, এটাও একটা সেল। এটা হচ্ছে 9 নাম্বার, অর্থাৎ এই ফিল্ডের 1 নাম্বার ফিল্ডের, এটা 8 নাম্বার রেকর্ডের প্রথম কেন কমন নয় কেন? তুমি এইটা এই পজিশন, এইটার কমন কি? এটার কমনটা হচ্ছে 6, হাইট, যেখানে অ্যাড্রেস লিখতেছিলাম, এই 6, 8, এটাই হচ্ছে আমার কি, এইটা সেল, এই সেলের অ্যাড্রেস, সবগুলো সেল। ঠিক আছে? কি সজীব, কনফিউশন দূর? মুস্তাফিজ নাকি ফেরদৌস, বুঝলাম। তোমার খাতাপত্র কই আছে? মিল্টন মাসুম তো পুরো ডায়েরি নিয়ে চলে আসছে, তোমার খাতা কই? কিন্তু তোমাদের এইগুলো হয় নাই এখনো। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো
আচ্ছা দেখো, এইটা বের করার জন্য আমরা কোন কলাম বের করব সেটাকে ফিক্স করো। কোন কলামের ডেটা বের করব? এখানে আমার কোশ্চেন মার্ক কোথায়? এইগুলো তো দিয়ে দেওয়া আছে। এই পজিশনে আমার কোশ্চেন মার্ক, এই পজিশনে কি হবে আমরা, তার মানে এখানে কি হবে এটা প্রিভিয়াস ডেটায় দেখি কি কি আছে। এম আর এইচ এই দুই ধরনের ডেটা ছাড়া আর কিছু নাই। তার মানে এখানে এম আর এইচ দ্বারা কিছু একটা মিন করা হচ্ছে। তার মানে আমি এইটা বুঝতেছি যে এখানে যে আউটপুটটা আসবে সেটা হয় এম আসবে না হলে এইচ আসবে, কারণ প্রিভিয়াস যতগুলো রেকর্ড রয়েছে তাদের মধ্যে আমরা এম আর এইচ দ্বারাই ডিনোট করছি। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে এইটা বের করব, যে কলামটাকে বের করতে চাইবো। এখন এইখানে দেওয়া হয়েছে, এটা এমনও হতে পারতো সাপোজ এখানে গ্রিন, এখানে দিল না ইনফরমেশন, এখানে টল, এখানে ইয়েস, এখানে হয়তো এম সাপোজ মনে করো। এই জায়গাতে জিজ্ঞেস করা হতে পারে যে তাহলে লেক্স কত। ঠিক আছে, তবে লেক্স কত বলতে এখানে কিন্তু সম্ভাবনা নয়, এক্স্যাক্টলি 2 নাও বের হতে পারে। এখানে দেখতে হবে 2 বের হওয়ার সম্ভাবনা কত, 3 বের হওয়ার সম্ভাবনা কত, যেটার সম্ভাবনা বেশি অ্যাকচুয়ালি সেই মানটা বসবে। এখানে আমরা এম এর সম্ভাবনা বের করব, এইচ এর সম্ভাবনা বাই করব, যেটার সম্ভাবনা বেশি পার্সেন্টেজ হবে আমরা ধরে নেব সেইটা এখানে হবে। বুঝতে পারছি? আমরা একটু সলভ করি। তার মানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে এম আর একটা হলো এইচ, এই দুইটা আমার স্পেসিস ফিল্ডের মধ্যে রয়েছে। এটাকে মার্ক করার নিয়ম হচ্ছে এইভাবে যে স্পেসিস ইকুয়াল এম। তার মানে বোঝাবে যে এম এখানে তো আমরা ক্যারেক্টার হিসেবে দেখতেছি বা একটা ডেটা, এটাকে অ্যাসাইন করা হচ্ছে স্পেসিসের মধ্যে। একইভাবে আমরা তাহলে এইচটাকেও স্পেসিস ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে আমার প্রত্যেকটার ক্ষেত্রে শুধু এম এর ক্ষেত্রে সম্ভাবনাগত আর শুধু এইচ এর ক্ষেত্রে সম্ভাবনাগত সেটা বের করতে হবে। প্রবাবিলিটি, এখানে প্রবাবিলিটি লাগবে। প্রবাবিলিটি কি মনে টনে আছে? আচ্ছা আসো, খুব সহজে দেখাও। কয়েনকে সর্বোচ্চ একবার টস করলে, কয়েনকে একবার টস করলে সর্বোচ্চ কি কি হতে পারে? 50% চান্স টেল, 50% চান্স টেল পড়ার। লুডুর গুটিকে একবার রোল করলে, একবার চাল দিলে, এখানে টোটাল কয়টা হতে পারে? 1 2 3 4 5 6। এই 6-এর বাইরে হওয়ার কিছু হওয়ার সুযোগ আছে? আবার একবার দান দিলে একসাথে কি 2 আর 3 পড়বে? যে কোনো একটাই পড়বে। তো কয়েনকেও টস করলে ঘটনা সর্বোচ্চ দুটোই হতে পারে, হয় হেড না হলে টেল। এই দুইটার বাইরে কিছু হবেই না। আবার একবার টস করলে হয় হেড হবে না হলে টেল হবে, দুইটার একটাই হবে, কিন্তু দুইটা একসাথে হবে না। তার মানে আউটপুট সব একসাথে দুইটা পাবো না, আউটপুট একটাই পাবো, কিন্তু ঘটনা টোটাল কয়টা? দুইটা। তার মানে যেটা হচ্ছে আমার আউটকাম কতবার হতে পারে সর্বোচ্চ, মানে একবার টস করলে আউটপুট কয়বার পেতে পারি? একবারই পেতে পারি। তার মানে আউটপুট হচ্ছে আমার 1, আর টোটাল ঘটনা ছিল 2টা। তার মানে টোটাল আউটপুটটাকে আমরা উপরে রাখলাম আর ভাগ করলাম হচ্ছে টোটাল ঘটনা দ্বারা। এটা হচ্ছে একবার কয়েনটাকে টস করলে হেড পড়ার সম্ভাবনা এত। কয়েনটাকে যদি একবার টস করি তাহলে হেড পড়বে পারে সর্বোচ্চ একবারই। কতগুলো ঘটনার ভেতর থেকে? 2টা ঘটনার ভেতর থেকে। তার মানে যেটা আউটকাম যেটা পাচ্ছি সেটা উপরে, আর যেটা টোটাল ঘটনা সেটা হচ্ছে নিচে। তাহলে পাবো হচ্ছে প্রবাবিলিটিটা শুধুমাত্র হেডের ক্ষেত্রে। আবার টেলের ক্ষেত্রেও আমরা যদি চিন্তা করি যে একবার টস করলে একবারই টেল পড়তে পারে, টোটাল ঘটনা হচ্ছে 2টা। তার মানে শুধুমাত্র টেল পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/2। লুডুর গুটি সর্বোচ্চ ঘটনা ঘটতেই পারে 6বার। 2 কয়বার পড়তে পারে? একবার খেললে একবারই। তার মানে এটা 1। তাহলে এটা হচ্ছে আমার টোটাল 2 পড়ার সম্ভাবনা। তাহলে একইভাবে আমি যদি 5 পড়ার সম্ভাবনা কত হবে? 1/6। 1 পড়ার সম্ভাবনা, বুঝতেছো? মানে টোটাল ঘটনা আর উপরে যেটা পাচ্ছি সেইটা। তাহলে এখন এখানে খেয়াল করো, এখানে আছেই 2টা, এম আর এইচ। তাহলে এম এর ক্ষেত্রে প্রবাবিলিটি কীভাবে বের করব? টোটাল এম সেটা নিচে থাকবে, আর টোটাল পাচ্ছি যেটা উপরে থাকবে। তো এখানে স্পেসিসের মধ্যে টোটাল ঘটনা কতগুলো? টোটাল ঘটনা 8টা। এই 8টার মধ্যে এম পাচ্ছি কয়টা? তার মানে এই 4 কোনটা, উপরেরটা না নিচেরটা?
উপরের, তার মানে আমরা এখানে লিখতে পারি এই 4 হচ্ছে এম এর ক্ষেত্রে, যে 8টা ঘটনার মধ্যে 4 বার শুধু এম পড়ছে, আর ডিভাইডেড বাই হবে কত দিয়ে, টোটাল কত 8। বুঝতেছি? এই প্রবাবিলিটিটা হচ্ছে এইটার ক্ষেত্রে। এখানে এইভাবে লিখছিলাম, এখানে একটু মেনশন করলাম যে স্পেসিসের মধ্যে এম, এটা মেনশন করার নিয়ম এভাবে যে এর প্রবাবিলিটি হচ্ছে 4/8, কারণ টোটাল ঘটনা স্পেসিসের মধ্যে আছে 8টা, যার মধ্যে 4 বার পড়েছে এম। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে কত হবে বলো প্রবাবিলিটি? টোটাল আছে কতগুলো, টোটাল হচ্ছে 8, সেটা তো নিলামই, আর এখানে এইচ আছে টোটাল, তার মানে এখানে হচ্ছে 4, তার মানে এটা 4 হওয়া মানে হচ্ছে 1/2, এখানে 1/2। ঠিক আছে, তার মানে শুধুমাত্র এম পড়ার সম্ভাবনা 1/2, শুধুমাত্র এইচ পড়ার সম্ভাবনা মানে 50-50 চান্স আছে। তার মানে এখনও কিন্তু আমরা আন্দাজ করতে পারতেছি না কী হতে পারে। এখন আমাদের লাগবে এই সবগুলো পজিশনের ক্ষেত্রে সম্ভাবনা বের করতে হবে। যদি বের করতে পারি তাহলে সবগুলোকে মাল্টিপ্লাই করে দিলে, কারণ সবগুলো বের করবো তারপরে সবগুলোকে অ্যাকুমুলেট করবো, অ্যাকুমুলেট মানে মাল্টিপ্লিকেশন করা, মাল্টিপ্লিকেশন করে দিলে পরেই কোনটার সম্ভাবনা বেশি বের হয়ে যাবে। তার মানে আমাকে দেখতে হবে এই কালারের হোয়াইট, এখানে অনেক ইনফরমেশন রয়েছে, কালার হচ্ছে গ্রিন, এইখানে যদি গ্রিন হয়, এখানে যদি গ্রিন হয়, সেই গ্রিনের ক্ষেত্রে এম এর সম্ভাবনা কত, এইচ এর সম্ভাবনা কত। এখানে লেক্স যখন 2 হবে তখন এম এর সম্ভাবনা কত, এইচ এর সম্ভাবনা কত বের করতে হবে। একইভাবে হাইটের ক্ষেত্রে, স্মেলির ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে বের করতে হবে। তো আমরা একটু ডিসক্রিপটিভ টাইপের বের করি। প্রথমে আসি ধরো কালার। কালারের ক্ষেত্রে আমার টোটাল এখানে কয় ধরনের কালার আছে সেটা আগে বের করো। একটা আছে হোয়াইট, একটা আছে গ্রিন, আর 2 ধরনের আছে। এখন এই 2 ধরনের কালারের ক্ষেত্রে আমরা কিসের মান বের করবো প্রবাবিলিটি, এম আর এইচ। তার মানে আমি এখানে নিলাম এম, এখানে নিলাম এইচ। আমার দেখা দরকার কালার যখন হোয়াইট তখন এম এর সম্ভাবনা কত, হোয়াইট পজিশনে এম এর সম্ভাবনা কত 1। তার মানে খেয়াল করতে হবে যে এখানে টোটাল, এখানে শুধু এম এর কথা চিন্তা করতেছি, তাহলে শুধু এম টোটাল কতবার আছে, তার মানে এই 4টা হচ্ছে কিন্তু নিচের, এটা কনফার্ম হয়ে গেল। উপরে এখন দেখতে হবে এই 4 বার এম এর হোয়াইট কতবার আছে। এইখানে এই 4টার মধ্যে হোয়াইট আছে এই পজিশনে এম, তাহলে একটা, এই পজিশনে একটা, টোটাল তাহলে আউটকাম কত হচ্ছে 2। তার মানে আমার এইখানে পজিশনটা উপরে কত হচ্ছে 2। খেয়াল করো টোটাল এম ছিল কতগুলা, 4টা, তার মধ্যে 2 বার হোয়াইট পড়ে গেছে, তাহলে গ্রিন আর কয়বার বাকি থাকে কত, আর 2 বার। এবং এখানে চেক করো, চেক করলেও দেখো গ্রিন 2 বার এম আছে, তার মানে ওই 2 বার হচ্ছে আমার আউটকাম 2, আর নিচে হচ্ছে কত 4। বুঝতেছি? একইভাবে তাহলে এইচ এর ক্ষেত্রে ভাবো, যখন এইচ তখন হোয়াইট কতবার আছে, তার প্রবাবিলিটি কত। এখানে এইচ টোটাল কতবার আছে, তাহলে এই 4টা নিচে থাকবে। বুঝতেছি? তাহলে এখন দেখতে হবে এই 4 বারের মধ্যে হোয়াইট টোটাল কতবার আউটকাম আছে, 1 বার, 2 বার, 3 বার আছে। শিওর? ওকে, তাহলে এখানে 3, তার মানে টোটাল ছিল 4 বার, তার ভিতর হোয়াইটই 3 বার হয়ে গেছে, তাহলে গ্রিন থাকে কয়বার, ওখানে চেক করলেও দেখা যাবে 1 বার। তার মানে আমরা এখানে কত লিখব, 1/4। শেষ। এটা হচ্ছে আমার কালারের ক্ষেত্রে গেল। তাহলে আমার লেক্সের ক্ষেত্রে জানতে হবে, লেক্সের ক্ষেত্রে এম কত, এইচ কত। লেক্সের ক্ষেত্রে কয় ধরনের ডেটা আছে, 2 আছে আর, তাহলে আমরা 2 নেই, 3 নেই। 2 এর ক্ষেত্রে এম তো টোটাল কতবার আছে এটা কিন্তু আমরা জানি, 4 বার। তাহলে এখানে 2 পজিশনে লেক্স যখন 2 তখন এম কতবার, এম হচ্ছে এই পর্যন্ত, এর মধ্যে 1 বারই আছে। তার মানে এখানে আউটকাম কত হচ্ছে 1/4। তাহলে এখানে কত হবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে 3/4, কারণ 4 বারের মধ্যে 1 বার 2 পড়ছে, তার মানে 3 অফকোর্স 2 বার, 3 বার, 3 বারই। এখন এইচ এর ক্ষেত্রে দেখো 2 কতবার আছে, 4 বারই আছে। তার মানে এখানে হবে 4/4,
4। এখানে 4 বারই এইচ পড়ে গেছে, তার মানে কি 3 নাই, না থাকলে কি হয়, না থাকলে 0 হয়। ক্লিয়ার? একইবারে আসো হাইট। হাইটের ক্ষেত্রে এম আর এইচ, বলো তো দেখি এবার হাইটের মধ্যে কি কি ধরনের আছে? শর্ট আর টল, তাই না? তাহলে শর্ট আর টল। শর্ট এম কি কত হবে? এখানে তো ডিভাইডেড বাই 4, এটা তো ফিক্স বুঝেই ফেলছি, তাই না? তাহলে এখানে শর্ট কতবার আছে এম এর ক্ষেত্রে? 3 বার, তাহলে 3/4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসটা কি আপনার? না না, কত নাম্বার রুম? আমি বলি ওহো 10টার সময় না, একটু জাস্ট 5 মিনিট, এখনো সময় আছে হাতে, নাও। তার মানে এখানে টল কত হবে? 1/4। এইচ বলো কত হবে শর্ট? তার মানে 2/, এখানে ওকে স্মেলি এম এইচ বলে ফেলো। স্মেলি কি কি আছে? একটা আছে ইএস আর নো, তাহলে ইএস এর ক্ষেত্রে এম দেখো, তাহলে 3/4, তার মানে এখানে 1/, বুঝতেছি? এইচ 1/4, তাহলে এখানে এখন দেখো আমরা সবগুলোই বের করে ফেলেছি। এখন আমার দরকার যে আমার প্রশ্নটা ছিল কি, কালার যখন গ্রিন, কালার যখন, তার মানে এখানে কালার আসি, কালার যখন গ্রিন তখন এম এর অবস্থা এইটা, এইচ এর অবস্থা এইটা। প্রশ্নে খেয়াল করো, এরপর আমার বলা আছে যে লেক্স 2 হতে হবে, তাহলে লেক্স 2 হলে পরে এই পজিশন, তার মানে এইটা হলো এম এর ক্ষেত্রে, এইটা হচ্ছে আমার এইচ এর ক্ষেত্রে। এটা জাস্ট মার্ক করতেছি বোঝানোর জন্য। হাইট যখন আমার কি প্রশ্নে দেওয়া ছিল, টল, তার মানে হবে কোনটা? এম হবে এইটা, এইচ হবে এইটা। এগুলো আমরা অ্যাকসেপ্টেন্ট ভ্যালু। একইভাবে হচ্ছে স্মেলির ক্ষেত্রে নো, নো হওয়া মানে এইটা এম এর ভ্যালু, এইটা এইচ এর ভ্যালু। বলছিলাম যে এখন অ্যাকুমুলেট করতে হবে, সবগুলো এমকে এক জায়গায় আনতে হবে, সবগুলো এইচকে এক জায়গায় আনতে হবে। তা আমরা এটাকে এইভাবে লিখি, দেখো যে প্রবাবিলিটি অফ স্পেসিস, এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে আমার এম, এটা হচ্ছে টোটাল সম্ভাবনা, এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে কত? কালারের ক্ষেত্রে এম এর ভ্যালুটা, লেক্সের ক্ষেত্রে এম এর ভ্যালু, হাইটের ক্ষেত্রে এম এর ভ্যালু, স্মেলের ক্ষেত্রে এম এর ভ্যালু, এই সবগুলোকে একসাথে অ্যাকুমুলেট মানে মাল্টিপ্লিকেশন। এটা লেখার নিয়মটা কীরকম? এখানে আমরা লিখতে পারি প্রবাবিলিটি গ্রিন, গ্রিন হচ্ছে এম, ঠিক আছে? এই ভ্যালুটা নিব, তাহলে এটা কি হবে? গ্রিন এম, তাহলে এটা হবে লেক্স এম, তার মানে এখানে মাল্টিপ্লিকেশন হবে প্রবাবিলিটি অফ লেক্স ইকুয়াল এম ইন্টু এখানে হবে প্রবাবিলিটি অফ হাইট ইকুয়াল এম ইন্টু এখানে হবে প্রবাবিলিটি অফ স্মেলি ইকুয়াল এম। সব বুঝতে পারছো? এই টোটাল জিনিসটা কার? আমার আউটপুট। কার আউটপুট? স্পেসিসের ক্ষেত্রে। তার মানে আমরা এখানে এইটা অ্যাকচুয়ালি লিখতে পারি এইভাবে যে স্পেসিসেস ইকুয়াল, এইখানে একটা এম প্রাইম করে দেয় একটু ভিন্ন করার জন্য। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট সবগুলোর ক্ষেত্রে হিসাব করে। এইখানে আমরা এম এর ভ্যালুটা বের করবো স্পেসিসের ক্ষেত্রে, সম্ভাবনা কতটুকু আছে। তাহলে আমাকে এইটা করে কি পি স্পেসিস ইকুয়াল এম, কারণ এই এম তো সেম হয়ে যাচ্ছে, আমি এটাকে কি করলাম একটু ভিন্ন করে দিলাম, প্রাইম করে দিয়ে আলাদা করে দিলাম, এটা আমার বোঝার সুবিধার্থে। কারণ আমরা এরকম লিখতে পারি এক্স এর মান বের করে সেটাকে আমরা যদি এক্স প্রাইমের মধ্যে রাখি আমরা বুঝি যে এটা আলাদা জিনিস, ঠিক আছে না? তাহলে এখানে এখন মানগুলো বসাও, এটার মান কত বের করেছি 1/2 গুণন, এখানে গ্রিনের ক্ষেত্রে বের করেছি 2/4, এখানে লেক্সের ক্ষেত্রে 1/4, হাইট এম এর ক্ষেত্রে 1/4, আর এখানে স্মেলির ক্ষেত্রে 1/4। এইগুলোকে মাল্টিপ্লিকেশন করে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে, এটা একটু ক্যালকুলেটর দিয়ে বের করা তো কত আসে, 8 বাদ দিয়ে দেওয়া যায়, এখানে থাকবে 1/2
একটু দেখো তো কত আসে, ক্যালকুলেটরে বের করো তো তাড়াতাড়ি। দাঁড়াও, এটা এখানে আছে 4 গুণন 4 গুণন 4 4 অর্থাৎ 256 আসে, তাই তো? 256 আসলে কত? 1/256, 0.0039, 0.0039। এখানে অ্যাকচুয়ালি ভাগ করলে আসবে 0.0039, যেটাকে পার্সেন্টেজ করা যায় 100 দ্বারা গুণন করে। এরপর আসো, একইভাবে আমরা বের করেছি কিসের ক্ষেত্রে? এম এর ক্ষেত্রে। তাহলে আমাদের একইভাবে বের করা দরকার স্পেসিস ইকুয়াল এইচ প্রাইম, এটার ক্ষেত্রে বের করা দরকার। এটার ক্ষেত্রে তাহলে আমাকে এই ফর্মুলা সব লিখতে হবে যে পি স্পেসিস ইকুয়াল এইচ ইন্টু পি গ্রিন ইকুয়াল এইচ। ফর্মুলাটা কি বুঝছো কি লিখতে হবে? তার মানে এটা কমপ্লিট লিখবা। তার মানে এখন এখানে মান বসাও, এটার ভ্যালু কত হচ্ছে 1/2 গুণন, এখানে গ্রিনের ক্ষেত্রে 1/4 ইন্টু, তারপরে এখানে লেক্সের ক্ষেত্রে হবে 4/4 মানে কত 1 ইন্টু, এখানে হাইটের ক্ষেত্রে 2/4 ইন্টু, এখানে কত হবে নোয়ের ক্ষেত্রে 3/4। এখানে আমি একটু করো, ভ্যালু বের করো। 3কে ভাগ করো 4 ষোলো কত হয় 64, তাই না? 4 ষোলো কত হয় 64 হয়, শিওর? তাহলে 3/64, 0.046। এখন দেখো যে কোনটার ভ্যালু বেশি, কোনটার মান বড়? এইচের মানটা বড় আসতেছে না এম এর মানটা বড় আসতেছে? হ্যাঁ, এইচেরটা বড়। কিভাবে বুঝলা? এটাকে 100 দ্বারা গুণন করো, 100 দ্বারা গুণন করলে কত আসবে? 4.6%, তাই না? আর এটার ক্ষেত্রে আসবে কত? এটার ক্ষেত্রে আসবে হচ্ছে 0.39%। তার মানে বড় বোঝা যাচ্ছে 4.6, এইটার সম্ভাবনা বেশি। তার মানে এখন ওইখানে কোন ভ্যালুটা হবে? এম হবে না এইচ হবে? সম্ভাবনা কার বেশি? এর সম্ভাবনা বেশি। তার মানে এই পজিশনে অ্যান্সারটা আসবে হচ্ছে এইচ হবে। এই যে এইচটা কিভাবে আসলো, এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিন্তু তুমি বের করলা, এই যে সলভ করলে, এটাই নাইব বাইস মেথড। অর্থাৎ সে প্রেডিকশন করলো যেখানে সম্ভাবনা সবচেয়ে বেশি, যেখানে এইচ হবে। ঠিক আছে? এখন যদি এটা হচ্ছে কত নাম্বার ডেটা, তাহলে এখানে যোগ করলাম, এখানে যোগ করলাম এটা, তাহলে 9 নাম্বার ডেটা হয়ে গেল। 9 নাম্বার ডেটার ক্ষেত্রে এখানে গ্রিন হলো, এখানে 2 হলো, টল হলো, নো হলো, এখানে আসলো এইচ। ওকে, এটা কয় নাম্বার ডেটা গেল? 9 নাম্বার। এখন মনে করো আমি 10 নাম্বার একটা ডেটা, সেক্ষেত্রে প্রশ্ন দিয়ে দিলাম যে কালার হতে হবে গ্রিন, তারপরে হচ্ছে লেগস, এটা হবে 3, তারপরে হচ্ছে হাইট, এটা হবে মনে করো শর্ট, তারপরে হচ্ছে স্মেলি, এটা হবে ইয়েস। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্পেসিস এখানে কত হবে? ও